বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, চাই চাই ফাঁসি চাই, রবিবারের মধ্যে 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 ফাঁসি চাই, চাই চাই ফাঁসি চাই। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নেমেছিলেন। তিনি মৌলালী থেকে ডরিনা ক্রসিং অর্থাৎ ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন শাস্তির দাবিতে, অভয়ার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে, এবং মঞ্চে তিনি ফাঁসি চাইলেন, সিবিআই কে তার ডেডলাইন বেঁধে দিলেন, এবং বাম এবং বিজেপি এই দুই দল অর্থাৎ রাম এবং বাম এদেরকে কাঠগড়ায় তুললেন। সবই ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মিছিলে যেটা দেখা গেল সেটা হচ্ছে মহিলা ব্রিগেডেই তিনি ভরসা রাখলেন। প্রতি আক্রমণে তিনি বিরোধী নেত্রী ঝাঁজ ফিরিয়ে আনার চেষ্টা করলেন। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কিছুক্ষণ সকাল থেকেই কিছু মিম দেখছিলাম, যার মধ্যে একটি অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নামবেন, এবং তিনি যে পথে নামছেন কার বিরুদ্ধে পথে নামছেন সেটা একটা প্রশ্ন ছিল। এবং যে প্রশ্নে আমরা দেখেছি যে সেই মিমটি আমি না বলে পারছি না, লিখছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পথে নামছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে, যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর চাপ বাড়ে, দোষীদের ফাঁসি হয়। আর সত্যি সত্যি দোষীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নেমেছেন, মহিলা ব্রিগেডের উপর ভরসা করেছেন এবং তিনি সিবিআই কে ডেডলাইন বেঁধে দিয়েছেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। যে তার কাছেই প্রশ্ন যে চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেন যে তিনি আইনের ছাত্র, তিনি আইন ভালো বোঝেন, তিনি আইনজীবী। সেই জায়গা থেকে এরকম ভাবে কোনো তদন্ত সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়ে ফাঁসি চাওয়া যায় কি? উনি কি প্রেক্ষিতে এটা বলেছেন আমি জানি না। এরকম কোনো আইনে কোনো প্রভিশন নেই যে সিবিআই কেন, কোনো প্রাতিষ্ঠানিক যারা যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে তাদেরকে এরকম টাইম লাইন করে দিয়ে, এটা একমাত্র যারা বিচার প্রার্থী তারা কোর্টের কাছে গিয়ে, যদি কোর্টের কাছে গিয়ে তারা আবেদন করে যে মাত্রাতিরিক্ত দেরি হচ্ছে বা ইত্যাদি ক্ষেত্রে, তখন কোর্ট একটা টাইম বাউন্ড প্রোগ্রাম করে দিতে পারে ইনভেস্টিগেশনকে, এজেন্সিকে, যে এর মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে, বা ট্রায়াল কোর্টকেও অনেক সময় হায়ার কোর্ট সেই ডিরেকশন দিতে পারে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কখনো এরম ভাবে পুলিশের ওপর বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে তারা কখনো এরম ভাবে একটা ডিকটেট করে বলে দিতে পারে না যে এর মধ্যে তুমি আমাকে একটা বিশেষ করে যেটা উনি বলেছেন এই যে ফাঁসির কথা, সেই ফাঁসি দিয়ে দেওয়ার কথাটা এটা বলতে পারে না। কারণ তার কারণটা হচ্ছে আমাদের আইনে অনেক রকম প্রভিশন আছে, সেই প্রভিশন গুলো ফলো না করলে সেটা করা সম্ভব নয়। কিছুক্ষণ আগে চন্দ্রশেখর দা, আমি একটি সংবাদ মাধ্যমে, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে শুনছিলাম মৃতা যে চিকিৎসক তরুণী, তার মা বলছিলেন যে মুখ্যমন্ত্রী তার বাড়িতে যখন গেছেন, মুখ্যমন্ত্রীকে মৃতার মা বলেছেন যে একজনের পক্ষে এরকম করা সম্ভব নয়, কারণ সে বহিরাগত, সে হাসপাতালের সঙ্গে যুক্ত নয়। তাহলে সে কি করে জানলো যে আমার মেয়ে ওই ঘরে ঘুমিয়ে আছে? এখানে বাইরের কেউ জড়িত। মুখ্যমন্ত্রী নিজেও পুলিশের দিকে তাকিয়ে নাকি একই কথা বলেছেন, এটি আমারও প্রশ্ন। তাহলে তাই যদি হয়, তাহলে কি মুখ্যমন্ত্রী এইভাবে কিভাবে বলতে পারেন এই কথাটা? না দেখুন, এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রকম কথা অনেক সময় বলেন। এখন এটা কেন বলেছেন এর কোনো ব্যাখ্যা আমার মনে হয় আমার পক্ষে দেওয়া সম্ভব না, কোনো আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও নয়। কারণ আইনের তো এরকম কোনো
প্রভিশন নেই। আমরা তো আইনের কথা বলবো। ফাঁসি আমাদের যে ভারতীয় ন্যায় দণ্ডবিধি আছে, বা যেটা বর্তমানে হচ্ছে আপনার ভারতীয় ন্যায় সংহিতা, সেইটার কতগুলো প্রসিডিওর রয়েছে। আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রথম ফার্স্ট হ্যাঙ্গিং হয় হচ্ছে, আমরা হোমারের যে ওডিসি যেটা আছে, সেই ওডিসিতে আমরা প্রথম পাই যেখানে এই হ্যাঙ্গিং অর্থাৎ এই যে ফাঁসি দেওয়া, সেটা প্রথম। এবং এইটা আসে হচ্ছে অ্যাংলো স্যাকশন ল, ফ্রেঞ্চ ল, রোমান ল, এই থেকে ইংলিশ ল, এদের থেকে এই ফাঁসি দেওয়াটা আসে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে 2023 সালে বর্তমানে আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন, জাস্টিস চন্দ্রচূড়, তিনি একটি জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্টে তিনি বলেছেন যে কি করে আরো বেশি হিউম্যানিক ওয়েতে কোনো এক্সিকিউশন করা যায়, অর্থাৎ কিনা মৃত্যুটা দেওয়ার জন্য আরো ফাঁসি না দিয়ে আরো অন্য কোনো পদ্ধতি আছে কিনা, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে একটা আবেদন করেছেন একটা মামলার পরিপ্রেক্ষিতে। এবং সেখানে লেথাল হ্যাঙ্গিং এর কথা উঠেছে। এই লেথাল হ্যাঙ্গিংটা 1977 সালে প্রথম ওকলাহামাতে ফার্স্ট এই লেথাল হ্যাঙ্গিংটা, লেথাল ইনজেকশন মানে ইনজেকশন দিয়ে মৃত্যু, সেটা ওকলাহামাতে হয়েছে। সেইটা আমাদের বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2023 সালে মার্চ মাসের একটা জাজমেন্টে এই কথা উল্লেখ করেছেন যে মানে আমাদের কেন্দ্রীয় সরকারকে যে এই হ্যাঙ্গিংটা না দিয়ে আর অন্য কোনো হিউম্যানিক আর কোনো ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই একটা টাইম বাউন্ড করে এই রোববারের মধ্যে দিতে, আপনি যদি হিসেব করে আমাদের যা দেখতে লেখা, আমি যা দেখলাম সেটা হচ্ছে 539 প্রিজনার্স এখন রয়েছে, রোতে লাইনে রয়েছে ফাঁসি দেওয়ার। সারা ভারতবর্ষ থেকে টোটাল 539 জন। আচ্ছা, কারেন্টলি 539 prisoners are on death row in India. তো সুতরাং উনি এরকম একটা বলে দিলেন পাবলিক গ্যাদারিং এ গিয়ে, প্রেসের লোকেরা আপনারা সেটাকে শুনলেন। মুশকিল হচ্ছে যে কেউ এইটা নিয়ে তো কোনো রকম কোনো প্রশ্ন তোলেন না যে এটা তো সম্ভব নয়, আইনের কোনো প্রভিশন। উনি নিজে একজন আইনজীবী, উনি নিজে বলেন, কিন্তু জানি না আমি কি করে এরকম জাতীয় কথা পাবলিক ইয়েতে স্টেজে গিয়ে বলা সম্ভব কিনা। অর্থাৎ ওই যে বলে না যে পাবলিক খায় বা পাবলিককে বলা বা এটা নিয়ে রাজনীতি করা, সেটাই কি হচ্ছে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন, রাজনৈতিক মহল এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী যে পথে নেমেছেন, সত্যিই তো ফাঁসি চাই, হ্যাঁ অপরাধী যে তার ফাঁসি চাই, কিন্তু তার যদি সে প্রমাণই না হলো তাহলে তার ফাঁসি চাইবেন কি করে রবিবারের মধ্যে, এটা তো একটা বড় প্রশ্ন। কিন্তু মুখ্যমন্ত্রী যে হ্যাঁ পথে নামলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা আজকে ভাইরাল, মানে বিভিন্ন বিষয় ভাইরাল হচ্ছে, তার মধ্যে এটি একটি যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনের প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে দেখুন তিনটে বিষয়, একটা হচ্ছে প্রশাসন নিয়ে প্রশ্ন, একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রশ্ন, একটা হচ্ছে পুলিশ মন্ত্রক নিয়ে প্রশ্ন। তাই আমরা দেখছি যে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পথে নামছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে, যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর চাপ বাড়ে এবং দোষীদের ফাঁসি হয়। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনি কি বলবেন? না, এটা দেখুন, আমি নিজেও এই একটা মেম এটা দেখছি, এটা বেরিয়েছে, এগুলো মেম ছাড়া কিছু নয়, এর কোনো রাজনৈতিক বক্তব্য নেই। এগুলো একটা মানে হাস্যস্পদ তৈরি করানোর জন্য যারা তৈরি করেছে করেছে। এর কোনো এর এর পেছনের কোনো তথ্য খুঁজতে গেলে কোনো রকম কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে আপনাকে যেটুকু আমাদের ভারতবর্ষে আইন বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষ যেটুকু বিচার পায় এই আইনের জায়গা থেকেই পায়। আজকে নির্ভয়া কেস বলুন বা অনেকদিন আগের কথা, আপনার জানি না মনে আছেন কিনা, রঙ্গাবিল্লা বলে আমাদের এখানেই ঘটনা ঘটেছিল, বাচ্চা দুটি মেয়েকে ইয়ে করেছিল, তাদেরও ফাঁসি হয়েছিল। এবং সর্বশেষ হচ্ছে এই ধনঞ্জয় আমাদের এখানকার পশ্চিমবঙ্গের, তারপরে ওই অভয়ার যে চারজনকে সেই 2020 সালে 4 জনের অভয়া কেসে তিহার জেলে তাদের ফাঁসি হয়।
তার কতগুলো অনেক রকম প্রসিডিওর আছে। প্রথম কথা, কমপ্লেন হবে, কমপ্লেনের ভিত্তিতে পুলিশ তার বলে চার্জশিট তৈরি করবে, চার্জশিটের ভিত্তিতে সাক্ষী হবে, যারা সাক্ষী উইটনেস আছে তারা এসে এসে সমস্ত বলবে। এবার তারপরে জজ সাহেব সেটার ভিত্তিতে জাজমেন্ট দেবে, হয় অ্যাকুইটাল দিতে পারে তাকে। আপনি এটা তো সাধারণ আইনের কথা বললেন, কিন্তু এই যে বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার, এই ফাস্ট ট্র্যাক কোর্ট কামদুনির ঘটনাও তো তৈরি করা হয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, তাহলে সেটার কি ফাস্ট ট্র্যাক করতে আপনি আইনের উপরে যেতে পারবেন। ফাস্ট ট্র্যাক কোর্টটা তৈরি হতো যে ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো যাতে কুইকলি সেই মামলাগুলো কুইক ডিসপোজাল হয়, কিন্তু আপনাকে কিন্তু এই প্রসিডিওর অনুযায়ী যেতে হবে। সাক্ষী সমস্ত কিছু, যারা পুলিশ যে ইনভেস্টিগেশন করবে, চার্জশিট প্লেস করবে, চার্জশিটের ভিত্তিতে চার্জ ফ্রেম করবে, চার্জ ফ্রেম করার পর সাক্ষী হবে, সাক্ষী হওয়ার পর 313 হবে, 313 এর পর তারপরে জজ সাহেব তার সাজা ঘোষণা করবে অথবা তাকে বেকসুর খালাস ঘোষণা করবে। তারপরে যদি ফাঁসি সেক্ষেত্রে, এবং ফাঁসির ক্ষেত্রেও আবার যেটা সেটা হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসে, এবং সেখানে স্পেশাল রিজন অ্যাসাইন করতে হবে যে কেন আমি বলছি যে একে অন্য সাজা দেওয়া যাবে না, শুধুমাত্র তাকে ফাঁসি দিতে হবে, সেই স্পেশাল রিজনটাও তাকে উল্লেখ করতে হবে। এইগুলো, এই প্রভিশন ফলো করে আমার মনে হয় এগুলো রাজনীতির জন্য উনি এরকম একটা শর্ট বাউন্ড প্রোগ্রাম করে বলবেন সিবিআই ইনভেস্টিগেশন করে কিছু করতে পারলো না, কিছু বলার কিছু নেই আর কি। হ্যাঁ, তো আমাদের এটাই প্রশ্ন ছিল যে সত্যি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় আমরা দেখেছি তিনি দাবি করেন তিনি আইনজীবী, কিন্তু আইনের তো কতগুলো কি বলবো, সব জিনিসের যেরকম এক একটা সিস্টেম আছে, যে ধাপ আছে, পরের পর ধাপ, যতই ফাস্ট ট্র্যাক হোক, কিন্তু ওই যে আইনের যে পরপর ধাপগুলো পেরিয়ে যেতে হবে, একজনকে দোষী সাব্যস্ত করবে, তারপরে তাকে প্রমাণ করতে হবে, সেটার মামলা চলবে, সাক্ষী আছে, মানে এই যে এতগুলো স্তর পেরিয়ে তবে একটা বিষয়। আজ আমরা কামদুনির যদি মামলা দেখি, কামদুনি মামলার কি অবস্থা দেখেছেন, সেখানে তো খালাস করে দেওয়া হলো, আবার সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেটা চলছে। সেই জায়গা থেকে এটা কি সম্ভব, যেটা পথে নেমে মুখ্যমন্ত্রী বললেন, সময় বেঁধে দিলেন রবিবারের মধ্যে তার ফাঁসি চাই, এটা কি সম্ভব? এটা একদম অবাস্তব একটি কথা। এর মধ্যে কোনো মানে রাজনীতির বাইরে কোনো কথা নেই, আইনের কোনো ব্যাখ্যা নেই। সুতরাং এই কথার আলোচনা করা মানে বৃথা আলোচনা, কেননা এটা সম্ভব না, উনি নিজেও জানেন। উনি জানেন না তা না, উনি নিজেও জানেন, কিন্তু এই আপনি যে কথাটা একটু আগে বললেন আর কি, যে লোকে খাবে আর কি, তো সুতরাং সেই জন্যই আর কি এরকম একটা প্রস্তাব। আমরা যেরকম আমাদের সংবাদ মাধ্যমে আমরা বলি যে খবর মানুষ খায়, অর্থাৎ কিছু খবর আছে যেগুলো খায় আর কি মানুষ, এবং তার জন্যই খবরকে আরো রং চড়িয়ে খবরের পরিধি ব্যাপ্তি বাড়ানো হয়। তেমনি এই জিনিসটা কি সেভাবেই করানো হলো? প্রশ্ন কিন্তু সেখানেই। সাধারণ মানুষ যেভাবে 14ই আগস্ট মধ্যরাত্রিতে রাস্তায় নেমেছিল এই অভয়ার মৃত্যুর প্রতিবাদ জানাতে, সেই যে মানুষের মনে যে ক্ষোভ, মানুষের মনে যে প্রতিবাদের ভাষা মানুষ দেখিয়েছে, সেই ভাষা কি এইসব করে মুছে ফেলা যাবে? প্রশ্ন এখন সেদিকেই। রোববারের মধ্যে ফাঁসি চেয়ে মানুষের কি সেই প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা, প্রতিবাদের আগুন, সেটা কি নিভিয়ে ফেলা যাবে? প্রশ্ন এখন সেখানেই, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ। আপনি শেষ করার আগে একটা কথা শুধু জিজ্ঞেস করবো, এই আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে আমি সাংবাদিকদের প্রশ্ন করে রাখছি এইটার মাধ্যমে, যে আপনারা যদি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্য ক্ষেত্রে প্রশ্ন করবেন যে আপনি প্লিজ, যেখানে রাজ্যের পুলিশ ইনভেস্টিগেশন করছে সেখানে একটা এরকম 3 দিন বা 4 দিনের মধ্যে একটু প্লিজ টাইম বাউন্ড করে রাজ্য পুলিশকে দায়িত্ব দিন যে তারা যাতে ফাঁসি বা যে কোনো জাতীয় শাস্তি দিতে পারে। তাহলে আমার সাংবাদিকরা আপনারা এই প্রশ্নটা তুলবেন। এখানে আমার একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো 18 তারিখ পর্যন্ত টাইম বেঁধে দিয়েছিলেন রাজ্য পুলিশকে। মৃতার বাবা মা কোর্টে গেছে, অনেকেই কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীও বলেছিলেন রবিবারের মধ্যে না হলে সিবিআই তদন্ত দেওয়া হবে। আখেরে রাজ্য পুলিশকে মানে কি প্রায় বেঁচে গেল বলা যায়, আপনি যেটা বলছেন?
এই না, কোর্ট আর কি বেঁচে গেল মানে না তা নয়, রাজ্য পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করতো সেটা আমরা আমরা তো দেখতে পাচ্ছি যে যেখানে প্লেস অফ অকারেন্স তার পাশের জায়গা ভাঙা শুরু হয়ে গেছিল, এবং তারপরে যখন সিবিআই হলো তারপরে সেদিনই রাত্রেবেলা যখন সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মহিলারা রাস্তায় নেমে পড়েছেন, সেই সময় গিয়ে কারা গিয়ে ওইখানে ওই দিনই ওই রাত্রে ওইখানে গিয়ে আন্দোলন করে তারা ভাঙচুর করতে ঢুকলো, আমরা তো দেখতেই পাচ্ছি কি ইনভেস্টিগেশন হতো সেটা আমরাও বুঝতে পারছি। একদম। ধন্যবাদ আপনাদের। জবাব তো মানুষ হ্যাঁ, দেবেন, জবাব দর্শকরা দেবেন, জবাব এই বাংলা যারা 14 আগস্ট রাত্রে প্রতিবাদ দেখিয়েছেন তারাই দেবেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন।